আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গুচ্ছের প্রথম মেরিটের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গেছে। প্রথম মেরিটের কার্যক্রম শেষ হওয়ার পর তোমরা অনেকেই খুব চিন্তিত, কারণ অনেক শিক্ষার্থীরা গুচ্ছে আবেদন করেছে। আবেদন করার পর এর মধ্যে যারা চান্স পেয়েছে, অর্থাৎ ফার্স্ট মেরিটে যারা চান্স পেয়েছে, তাদের মধ্যে প্রায় 90-95% শিক্ষার্থী কিন্তু ভর্তি হয়ে গেছে। খুব অল্প পরিমাণ আসন কিন্তু এখন ফাঁকা রয়েছে। এই নিয়ে অলরেডি একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, প্রায় 14 থেকে 15টা বিশ্ববিদ্যালয়ের তথ্য তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যদিও আনঅফিসিয়াল তথ্য, কিন্তু এই তথ্যের মাধ্যমে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যারা ফার্স্ট মেরিটে চান্স পেয়েছে গুচ্ছে, তারা ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই ভর্তি হয়ে গেছে। খুব অল্প আসনই ফাঁকা রয়েছে। বন্ধুরা, ভিডিওটি দেওয়ার পর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে এবং সেই প্রশ্নগুলোর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। একটি হচ্ছে সেকেন্ড মেরিট কবে নাগাদ দিতে পারে এই বিষয়টি, আর দ্বিতীয় প্রশ্নটি যেটা সবচেয়ে বেশি করা প্রশ্ন ছিল সেটি হচ্ছে, ভাইয়া আমাদের কি সেকেন্ড মেরিটে কোনো সুযোগ আসবে, আরও কি আসন ফাঁকা হবে, আমরা যারা ওয়েটিংয়ে রয়েছি বা মেরিটের পজিশনে পিছনের দিকে রয়েছি তাদের কি কোনো সুযোগ হবে না? বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি তথ্য দিব, তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবে না। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, যেহেতু গুচ্ছের প্রায় যে আসনগুলো ফাঁকা রয়েছে খুব অল্প বা আসনে ফাঁকা রয়েছে, তাহলে মোটামুটি একটি আমরা ধারণা করতে পারছি যে জনপ্রিয় যে সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ সায়েন্সের হোক, কমার্সের হোক বা আর্টসের হোক, জনপ্রিয় সাবজেক্টগুলোতে খুব অল্প আসনই ফাঁকা রয়েছে। কম জনপ্রিয় যে সাবজেক্টগুলো রয়েছে সেখানেই হয়তো বা বেশি আসন ফাঁকা রয়েছে। তবে এই কম আসন দেখে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ মাইগ্রেশন কিন্তু চলমান থাকবে, সেকেন্ড মেরিট, থার্ড মেরিট, ফোর্থ মেরিট। কারণ গুচ্ছ কমিটি বলেছে আসন শূন্য থাকা সাপেক্ষে তারা সর্বোচ্চ 4টি মেরিট লিস্ট পর্যন্ত তারা যাবে, আরও কয়েকটি মাইগ্রেশন হবে। মাইগ্রেশনের মাধ্যমে কিন্তু আসন ফাঁকা হবে। ধরো একজন শিক্ষার্থী এখন একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে নিশ্চয়ন করেছে, এখন তিনি যদি পরবর্তী মেরিটে কোনো ভালো জায়গায় সুযোগ পায়, ভালো একটি সাবজেক্ট ভালো বিশ্ববিদ্যালয় পায়, অর্থাৎ সাবজেক্ট মাইগ্রেশন অন রেখেছে বা অল মাইগ্রেশন অন রেখেছে, নিশ্চয়ই পরবর্তীতে ভালো অপরচুনিটি পেলে আগের সাবজেক্টে সে বসে থাকবে না, সে অন্য কোথাও চলে যাবে, আগের সাবজেক্টটা খালি হবে। যদি খালি হয় দেখা যাবে যে এই সংখ্যাটি এখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিছুদিন আগে ভিডিওতে শেয়ার করেছিলাম যে কী পরিমাণ আসন ফাঁকা রয়েছে, আগামী মেরিটগুলোতে বা পরবর্তী মেরিটগুলোতে কিন্তু আসনের খালির পরিমাণটা কিছুটা বাড়বে। আবার অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে যাবে, অনেক শিক্ষার্থী ভর্তি হবে না, এমন বিষয়টি থাকবে। আসন সংখ্যা যে একদম নাই হয়ে যাবে ব্যাপারটা একদমই তা না, সেখানে কিছু আসন অবশ্যই থাকবে। শুধু তাই না, অনেকেই কিন্তু গুচ্ছের পাশাপাশি কৃষি গুচ্ছ আবেদন করেছিল, অনেকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজে আবেদন করেছিল, প্রযুক্তি ইউনিটে আবেদন করেছে, গার্হস্থ্য অর্থনীতি আবেদন করেছে, অনেকে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে অর্থাৎ সাধারণ অনার্সে কিন্তু আবেদন করেছে। শুধু এর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কৃষি যে ইনস্টিটিউটগুলো রয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে, অনেকেই কিন্তু সেখানে আবেদন করেছে। এই জায়গাগুলোর কথা কিন্তু অনেকেই ভুলে যাচ্ছে। তাই এই জায়গাগুলোতে কেউ যদি ভালো সুযোগ পায়, ভালো সাবজেক্ট পায়, তাহলে অনেকেই কিন্তু গুচ্ছে রেখে অনেকেই সেখানে চলে যেতে পারে, এটি একটি সম্ভাবনা রয়েছে। আর অন্য কিছুর কথা যদি বাদও দিই, কৃষি গুচ্ছকে কিন্তু অবশ্যই তোমাকে কনসিডারে আনতে হবে। অনেকে কিন্তু কৃষি গুচ্ছকে টার্গেট রাখে, তার মানে আগামীতে আসন ফাঁকা হওয়ার পসিবিলিটি রয়েছে, সুযোগ সৃষ্টি হতে পারে। তবে হ্যাঁ, খুব যে বেশি সুযোগ থাকবে, খুব যে বেশি অপরচুনিটি থাকবে তা না, কিন্তু কিছুটা হলেও সুযোগ থাকবে। তাই নিরাশ হবে না, যারা আবেদন করেছ তারা এই শেষ পর্যন্ত অপেক্ষা করো। তবে যাদের র্যাঙ্কিং অনেক পিছনে, সিরিয়ালটা অনেক পিছনে, তারা কিন্তু অল্টারনেটিভ চিন্তা শুরু করে দাও। এখন অল্টারনেটিভ কী কী রয়েছে? যেমন তোমার জন্য রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স, তোমার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, সেকেন্ড টাইমের সুযোগ কিন্তু থাকে, এছাড়া বিদেশে উচ্চশিক্ষার সুযোগও কিন্তু তোমার রয়েছে। আর অনেকেই হয়তো বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা এখন ভাবছো। বন্ধুরা, একটি কথা এখানে বলে রাখি, বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লাখ টাকা খরচ করার চেয়ে বিদেশি উচ্চশিক্ষা নেওয়া অনেক ভালো। একটা ছোট্ট উদাহরণের কথাই বলি, যেমন বাংলাদেশের বাইরে একটি দেশ হচ্ছে মালয়েশিয়া, হয়তো বা তোমরা অনেকেই জানো দেশটির কথা। এই দেশটিতে এমন অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যাদের র্যাঙ্কিং 400 বা 500-এর মধ্যে রয়েছে, ওয়ার্ল্ড র্যাঙ্কিং 500-এর মধ্যে রয়েছে। বাংলাদেশের অনেক টপ র্যাঙ্কিং যে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেটার জন্য শিক্ষার্থীরা ভর্তি হওয়ার জন্য মরিয়া হয়ে থাকে বা তাদের জন্য অনেক পরিশ্রম করে ভর্তি হওয়ার জন্য, তার চেয়েও ভালো র্যাঙ্কড বিশ্ববিদ্যালয় কিন্তু মালয়েশিয়াতে রয়েছে। তোমাদের যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গিয়ে পয়সা খরচ করতেই হয়, তাহলে কেন তুমি বেটার কোনো অপরচুনিটি, বেটার কোনো সুযোগ নেবে না, বেটার কোনো জায়গাকে তুমি বেছে নিবে না? একই অ্যামাউন্ট যদি হয়ে থাকে বা এর চেয়ে কম অ্যামাউন্ট যদি হয়ে থাকে, তাহলে বিদেশি উচ্চশিক্ষা নেওয়াটাই বেটার।
এটা শুধুমাত্র মালয়েশিয়ার কথা বললাম, হতে পারে সেটা জাপান, হতে পারে ব্রুনাই, হতে পারে চায়না বা অন্য কোনো দেশ। মোট কথা বিদেশি উচ্চশিক্ষা একটি ভালো অপশন হতে পারে। বন্ধুরা অনেকেই হয়তো বা জানো আমার কিন্তু আলাদা একটি চ্যানেল রয়েছে, যে চ্যানেলে আমি বিদেশি উচ্চশিক্ষা নিয়ে আলোচনা করি। চ্যানেলটির মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে তুমি বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই বিভিন্ন স্কলারশিপে আবেদন করতে পারো। শুধু তাই না, যেন বিদেশে বিভিন্ন দেশে আবেদন করা থেকে শুরু করে বাকি প্রসেসগুলো নিজে নিজে কমপ্লিট করতে পারো। বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন দেশ নিয়ে আমি আলোচনা করেছি। চাইলে চ্যানেলটা একটু ঘুরে আসতে পারো। আর তুমি যদি বিদেশের চিন্তা ভাবনা করেই থাকো তাহলে এই চ্যানেলটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই চ্যানেলটির লিঙ্ক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে রয়েছে এবং কমেন্টে দেওয়া থাকবে, চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো। আর চ্যানেলটি ঘুরে আসলে অনেক বিষয় তুমি জানতে পারবে, অনেক কিছু নতুনভাবে ভাবতে শুরু করবে। এখন আসি ভিডিওর দ্বিতীয় অংশ, অর্থাৎ সেকেন্ড মেরিটের কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে। বন্ধুরা এর আগের একটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ঈদের আগে 11-12 তারিখের দিকে একটি সম্ভাবনা রয়েছে। যেহেতু 11-12 তারিখ চলে গেছে, ঈদের বন্ধের মধ্যে আর কোনো সম্ভাবনা নেই। তার মানে তোমরা ধরে নিতে পারো আগামী 23 থেকে 26 তারিখের মধ্যেই মূলত সেকেন্ড মেরিটের কার্যক্রমটি শুরু হতে পারে। সেকেন্ড মেরিটের কার্যক্রমটি যদি 23 তারিখে শুরু হয়, 3 থেকে 4 দিন সময় দিবে নিশ্চয়নের জন্য। ঠিক একইভাবে 3 থেকে 4 দিন দিবে হচ্ছে ডকুমেন্টস সাবমিশনের জন্য। অর্থাৎ যদি 23 তারিখে কার্যক্রম শুরু হয়, 23, 24, 25, 26 তারিখ পর্যন্ত তারা সুযোগ দিবে। ঠিক একইভাবে 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত কাগজপত্র জমা দেওয়ার সুযোগ দিবে। এটা শুধুমাত্র তাদের জন্য যারা সেকেন্ড মেরিটে প্রথমবারের মতো একটি সাবজেক্ট পাবে। যারা ইতিমধ্যে ফার্স্ট মেরিটে নিশ্চয়ন করে ফেলেছে তাদের কিন্তু শুধুমাত্র সাবজেক্ট যদি চেঞ্জ হয় সেটাকে তোমরা দেখবে, বা নিশ্চয়ন বা মাইগ্রেশন অন অফের একটা বিষয় থাকবে। এছাড়া আর কোনো কাজ নেই। যারা সেকেন্ড মেরিটে প্রথমবারের মতো চান্স পাবে, ফার্স্ট মেরিটে চান্স পায়নি, সেকেন্ড মেরিটে চান্স পেয়েছে, তারা কিন্তু নিশ্চয়ন করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজপত্র জমাও দিতে হবে। এই ব্যাপারে কোনো আপডেট আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। তোমাদের শুধু একটি কাজই করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।